আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দৈনিক আমার দেশ পত্রিকা একটি ফটোকার্ড তৈরি করেছে। সেখানে জামালপুরে একই দিনে ৬ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই ফটোকার্ডে জামালপুর যে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের ছবিটি রেখে তারপর ফটোকার্ড তৈরি করা হয়েছে। একটি জেলাতে একই দিনে ৬টি ধর্ষণের মতো ঘটনা যদি ঘটে, এটি একটা জাতির জন্য কলঙ্কজনক। এর কারণ হলো, সমাজে যখন পছন শুরু হয়, সমাজে যখন অভিশাপ শুরু হয়, যুদ্ধ যখন সমাগত হয়, দুর্ভিক্ষ যখন হানা দেওয়ার জন্য একটা দেশের উপর এগিয়ে আসে, পঙ্গপালের মতো ধেয়ে আসে, তখন যে সকল অপরাধ মানে সিম্পটম হিসেবে সমাজে বেড়ে যায়, সেইগুলোর মধ্যে ১ নম্বর হলো ধর্ষণ। যে কোনো যুদ্ধ এবং যে কোনো দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ এবং যাকে বলা হয় যুদ্ধ, এটির পূর্বাভাস হলো যে ওখানে ব্যাপক হারে ধর্ষণ বাড়তে থাকে। আমি যখন আজকের এই ভিডিওটি করছি এবং এই যে ফটোকার্ডটির কথা বললাম আমার দেশে, সেটি আবার আমার যে ফেসবুক পেজ, সেখানে আমি এটা শেয়ার করেছি। তো কালকে একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম। তো টেলিভিশন চ্যানেলে তখন ওই খবরটা আমি দেখিনি। টেলিভিশন চ্যানেলে ছিলাম, একটি রাজনৈতিক দলের প্রধান ভদ্রলোক, সামরিক বাহিনীর একজন ব্রিগেডিয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। তো অফ ইয়ারে যখন আমাদের কথা হচ্ছিল বিরতির সময়, তখন তিনি বলছিলেন যে, রনি ভাই, এত অধিক পরিমাণে সারা বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এটা কিন্তু আমি তখনও জানতাম না যে এরকম একটা ঘটনা, জামালপুরের ঘটনা আসবে। রাতে প্রায় 11:30টার সময়, গতকাল রাতে 11:30টার সময় উনি এই কথা বললেন। তো আমি সোমবার দিন ৩০ তারিখ আজকের এই ভিডিও করছি, আর উনি ২৯ তারিখ রাতে এই ঘটনাটা আমাকে বললেন এবং তিনি সম্ভবত জামালপুরের ঘটনা তখনও জানেননি। জামালপুরের ঘটনার খবর আমি আজকে দেখেছি। তো উনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন এবং সেনাবাহিনী বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর অনেক বড় বড় কর্মকর্তাদের সঙ্গে তাদের একটা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ থাকে, ফলে অনেক বিষয় তারা জানেন এবং নিজেরা আলোচনা করেন। তো সেই কথা তিনি আমাকে বলছিলেন। তখন আমি বিষয়টিকে একটু হালকা করার জন্য আমি বললাম যে, কারা করছে? তখন তারা বলল যে, স্বাধীনতা বিরোধী যারা চক্র, তারা এই কুকর্ম করছে। তখন আমি একটু হালকা মানে করার জন্য বিষয়টি আমি এমনি বললাম যে, ভাই, ১৯৭১ সনে ৭.৫ কোটি বাঙালি ছিল। এর মধ্যে ২ কোটি বাঙালি চলে গিয়েছিল। ২ কোটি বাঙালির চলে যাওয়ার পরে রইল কত? ৫.৫ কোটি বাঙালি। তো সেই ৫.৫ কোটি বাঙালির মধ্যে যদি অর্ধেক ধরেন, তাহলে ২.৫ কোটি নারী। তো এর মধ্যে যদি শিশু আর বৃদ্ধ এদেরকে বাদ দেন, তাহলে আপনি সাকল্যে ৫০ লাখ কিশোরী এবং যুবতী নারী ১৯৭১ সনে ছিল। তো ৫০ লাখ যুবতী নারীদেরকে টার্গেট করে যে দুর্বৃত্তরা ২ লক্ষ মহিলাকে ধর্ষণ করতে পারে, তো তারা কত খারাপ! তো সেই তুলনায় তো মানে এখন ১৮ কোটি মানুষ, ১৮ কোটি মানুষের মধ্যে যদি ৯ কোটি নারী ধরেন, ৯ কোটি নারীর মধ্যে যদি বৃদ্ধ এবং যুবতী তাদেরকে বাদ দেন, তাহলে ৩ কোটি। ৩ কোটি নারী কিশোরী থেকে যুবতীর মধ্যে আছে বা পৌরর মধ্যে আছে, যারা মানে ধর্ষণের শিকার হতে পারেন যেকোনো বয়সের মানে অপরাধী দ্বারা। তো আমি দুষ্টামি করে বললাম যে, সেখানে কয়টার ধর্ষণ হয়েছে? বাদ দেন এই সমস্ত জিনিস টিনিস। কিন্তু আজকে যখন আমি এই খবর দেখলাম, তখন আমার অন্তরাত্মা কেঁপে উঠল যে, এই যে ধর্ষণ বাড়ল, আবার কি একটা ৭১ আসছে? আবার কি একটা মুক্তিযুদ্ধ আসছে?
আবার কি সেই রাজাকার আলবদরদের যে হায়নাসুলভ আচরণ, এর কি কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন? কিংবা আমাদের দেশে যখন এর আগে সেই সরকার পরিবর্তন হয়েছিল, তখন যেভাবে নির্বিচারে সারা বাংলাদেশে গ্যাং রেপ হয়েছিল, মানুষের ঘরে ঢুকে মায়ের সামনে কন্যা সন্তান, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এবং সেই যে আকুতি, পূর্ণিমা ধর্ষণের ঘটনার মতো নির্মম ঘটনা বা তার চেয়ে নির্মম ঘটনা যে একটি কিশোরী মেয়েকে ধর্ষণ করছে। মা চিৎকার করে বলছে, বাবা তোমরা একজন একজন করে আস্তে আস্তে করো, আমার মেয়েটা বাচ্চা মরে যাবে। সেই রাক্ষসে যে ছোবল, রাক্ষসের যে ছোবল, সেটা কি আবার বাংলাদেশে ফিরে এলো? আমি জানি না। মূল ব্যাপার যদি আসে, তাহলে নিঃসন্দেহে আমরা ওই যে বললাম প্রকৃতিগতভাবে দুর্ভিক্ষ এবং যুদ্ধ, এই দুটোর কবলে আমরা পড়ে যেতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আছে, সে বিষয়টি হলো আইন শৃঙ্খলার অবনতি। এমনি গত 17 মাস ধরে আইনের প্রতি মানুষের যে নির্ভরতা, এটি নেই। থানা পুলিশ নিজেরাই ইয়ানফসি করছে। পুলিশের বাইরে মিলিটারি, তারা মানে শক্তের ভক্ত নরমের জম। দুর্বল এবং অসহায়ের উপর তারা লাঠিচার্জ করছে, কিন্তু যারা মব করছে তাদেরকে তারা প্রোটেকশন দিয়ে নিজেদের অ্যাপাসি যে গাড়িগুলো রয়েছে, আর্মোরার যে গাড়িগুলো রয়েছে, সেইগুলোর মধ্যে তাদেরকে ঢুকিয়ে নিরাপদে তাদেরকে সরিয়ে নিয়ে আসছে। তাদেরকে চোখে মুখে অপমান করছে, তাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে, তাদেরকে বাপ মা তুলে গালাগালি করছে, আর তারা ওম শান্তি মহাত্মা গান্ধী সেজে বসে আছে। এবং ওই অবস্থার এই গত তারেক রহমান সরকারের যে 15 দিন, মানে 35 দিন, খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের বিশ্বাস ফিরে পায়নি। ওদিকে আগের যারা দুর্বৃত্ত ছিল, তাদের দুর্বৃত্তপনা বন্ধ হয়নি। তার সঙ্গে যারা নতুন ক্ষমতা লাভ করেছেন, তাদের মধ্যে যে দুর্বৃত্ত শ্রেণী রয়েছে, তারা নতুন করে আগের সেই মবকারীর সঙ্গে আবার নতুন করে তাদের আর একটা সিন্ডিকেট কন্টেম্পোরারি তারা চালু করে ফেলেছে। ফলে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, বদমাইশ, তাদের যে একটা অভয়ারণ্য এই বাংলাদেশে তৈরি হয়েছে, খোদ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের অতীতের মতো অপারেশন ক্লিন হার্টের মতো করে একটি অভিযান তারা পরিচালনা করবেন। বলা হয়েছিল ঈদের আগে, যে ঈদের পরেই তারা এই কাজটি করবেন। এখন কবে করবেন আমরা সেটা জানি না। ইতিমধ্যে পত্রপত্রিকায় এসছে যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চাঁদাবাজদের যে তালিকায় করেছে, প্রায় 5,000 চিহ্নিত চাঁদাবাজকে তারা তালিকাভুক্ত করেছে। আবার বলছি, 5,000 চাঁদাবাজকে তারা তালিকাভুক্ত করেছে। রিপোর্ট অনুযায়ী এই যে চাঁদাবাজদেরকে তালিকাভুক্ত করেছে, তাদের 90% রাজনৈতিক পদপদবীধারী, রাজনৈতিক পান্ডা এবং রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট। এরা কারা? জামাতের, এনসিপির, না বিএনপির, নাকি পতিত আওয়ামী লীগের? বলার দরকার আছে? আপনারা কি বুঝতে পারছেন না? তো তালিকার মধ্যে যদি 5,000 থাকে, তালিকার বাইরে 5 লাখ আছে, মিনিমাম 5 লাখ আছে। এই 5 লাখ লোক এসে যদি অস্ত্র ধরে, সব কিছু দিয়ে দে, কি করবেন আপনি বলেন? কি হচ্ছে না বাংলাদেশে? এই যে ঢাকা শহরে প্রতিদিন নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, আমরা বিভিন্ন দৃশ্য দেখছি এবং আমরা হই হই রই রই করছি, কিন্তু যারা ভুক্তভোগী তারা যে কি কষ্ট পাচ্ছে। একটা সরকারি অফিস, একজন হিন্দু মহিলা, একটা বন্ড অফিস পুরো বন্ড অফিসকে জিম্মি করে ফেলেছে। এবং সেই মহিলা দেখা গেল যে বিভিন্ন ফাইল আটকিয়ে প্রকাশ্যে, সে কমিশনারকে পাত্তা দেয় না, প্রধান ব্যক্তিকে পাত্তা দেয় না,
2 মাস, 3 মাস, 4 মাস সে একটা ফাইল ঘোরাতে থাকে। তো সেই মহিলার যারা অ্যাসিস্ট্যান্ট গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। কাজও হয় না, কাজও করে না, ঘুষও টাকা ফেরত দেয় না। এই যে সিন্ডিকেট, নিজের চোখে দেখেছি, কর্মকর্তাদেরকে জানিয়েছি, কিন্তু সেই মহিলাকে মানে তার মহিলার যে টিকে স্পর্শ করবে এরকম অবস্থা জাতীয় রাজস্ব বোর্ডের নেই। ফাইল আটকে আছে সেখানে। কি বলবেন? কাস্টমসে, বন্ডে, ভ্যাটে, ইনকাম ট্যাক্সে, পোর্ট, এয়ারপোর্ট, সরকারি অফিস, কোর্ট, কাছারি, সব জায়গাতে মানুষের জীবন তছনছ হয়ে গেছে। এক ব্যবসায়ী বলতেছিল যে আওয়ামী লীগ জমানাতে ঘুষ দিতে হতো 7%। একটা কাজ তারা যে কমিশন কাজ পেত, 1 কোটি টাকার কাজ হলে 7 লাখ টাকা ঘুষ দিতে হতো। মন্ত্রী এবং অন্যান্য যারা লোকজন ছিল প্রকাশ্যে তারা এই 7% ঘুষ নিত। সেই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রকল্পগুলো এখনো টেন্ডার হয়নি, সেই প্রকল্পগুলো সাম্প্রতিক সময় টেন্ডার হয়েছে। যারা টেন্ডার পেয়েছে এখন ঘুষের রেট 3 গুণ হয়ে গেছে। 3টা সিন্ডিকেট, 3 7 21%। তাদেরকে না দিলে তারা এই টেন্ডার অ্যাওয়ার্ড করবে না, টেন্ডার বাস্তবায়ন করবে না। তারা বলল যে আমরা এখন এই ব্যবসা কিভাবে করব? যদি ঘুষই দিতে হয় 21%, তাহলে আমি লাভ করব কত? কাজ করব কি? কিভাবে চলবে? তো এটা তো বিচ্ছিন্ন আমি দুটো ঘটনা বললাম। এর বাইরে যারা ভুক্তভোগী, যারা জামিনের জন্য ঘুরে বেড়াচ্ছেন, যাদের আসামিগুলো কারারুদ্ধ অবস্থায় আছে, একটার পর একটা ঘটনা ঘটছে। জামিন হচ্ছে, আরও 3টা মামলা দিয়ে জেল গেটে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন এই যে জামিনের জন্য এই সময়টাতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত, যেভাবে ভুক্তভোগীরা তাদের সব কিছু শেষ করে সেই একটা জামিনের জন্য সব কিছু বিনিয়োগ করলো, দেখা গেল যে জামিন হয়ে গেল, জামিনের পরে আবার 3টি নতুন মামলা। সেলিনা হায়াৎ আইভীর মতো মানুষ বা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মতো মানুষ, তাদের জামিন দেওয়ার কি দরকার ছিল? আপনারা বলতেন যে জামিন দেবো না, আটকে রাখবো। আবার জামিন দেওয়ার পরে কি দরকার ছিল তাদের বিরুদ্ধে আবার নতুন করে 3-4টা মামলা দেওয়ার? এগুলো তো আসলে একটা সরকারকে আসলে খুবই বিব্রতকর অবস্থায় ফেলে। এতে করে প্রধানমন্ত্রীর কী লাভ হবে, বিএনপির কী লাভ হবে আমি বলতে পারি না, কিন্তু পুরো সিস্টেমটা কেমন যেন একটা লডর ভডর হয়ে যাচ্ছে, ভীষণ রকম লডর ভডর হয়ে যাচ্ছে। তো এই যে বললাম যে আইনশৃঙ্খলা, তার সাথে সাথে এই যে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, এরপরে জুলুম, অত্যাচার, চুরি ডাকাতি, রাহাজানি যেভাবে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে আরও যে জিনিসগুলো বাড়বে, মাদকের ব্যবহার বেড়ে যাবে, তারপর মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়বে, কাজ করার ক্ষমতা কমে যাবে, জিডিপি এমনিতে এবছর মাইনাস হবে, সেটা আরও নিম্নগামী হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে যুদ্ধের প্রলয়, তার সঙ্গে সঙ্গে রয়েছে নতুন সরকারের হানিমুন পিরিয়ড, নতুন মন্ত্রী এমপিদের যে অনভিজ্ঞতা, সব মিলিয়ে কি মনে হয় আগামী দিনগুলো খুব ভালো যাবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম